This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ম্যাজিশিয়ানদের আসল কারসাজি কি জানেন? আসল কারসাজি এটা হলো ওই যারা দর্শক তাদের দৃষ্টিকে বিভ্রান্ত করা, গুলিয়ে দেওয়া, আসলের বদলে নকল জিনিসের দিকে নজর টানা। এবার দর্শকদের নজর যখন ওই অন্য জায়গাটায় থাকে, সেই জায়গাটা যেখানটায় তারা দেখতে পাচ্ছেন বেশি নড়াচড়া করছে, তখনই হাত সাফাইটা সেরে নেন ম্যাজিশিয়ান। কাজী ম্যাজিকটা কিভাবে হলো সেটা যদি বুঝতে হয়, তাহলে বেশি নড়াচড়া দেখে যেটা তারা দেখাতে চাইছেন সেটা দেখতে গিয়ে বিভ্রান্ত হলে চলবে না, ফোকাসটা নড়ে গেলে হবে না। এই কথাগুলো সবসময় মাথায় রাখতে হবে। এই কথাগুলো মাথায় রেখেই বলছি, জানেন তো, শুরুতে একটা কথা খুব পরিষ্কার করে বলে ফেলা ভালো। হয়তো মনে হবে যে আমরা স্রোতের উল্টো দিকে গিয়ে কিছু কথা বলছি, হয়তো মনে হবে যে এই সব কথা এগুলো আবার কোত্থেকে এলো, কিন্তু ঘটনা হচ্ছে যা বলছি সেটাই বাস্তব। কথাগুলো আপনাকে চান বা না চান মাথায় তো রাখতেই হবে। দেখুন, গত 14 তারিখ রাতে যা দেখেছি সেটা বলেছি, অবিস্মরণীয়, অভূতপূর্ব। এইভাবে যে বাংলার মহিলারা রাস্তায় নামতে পারেন, রাতের দখল নিতে পারেন, স্বতঃস্ফূর্তভাবে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছাড়া, কোনো নেতাহীনভাবে একে অন্যের সহমর্মী হয়ে উঠতে পারেন, রাজনীতিকে উপেক্ষা করে নিজেদের দাবিকে প্রতিষ্ঠা করতে পারেন, এমন কিছু আমি সত্যি আগে কখনো দেখিনি। আপনারাও অনেকেই দেখেননি। এবং এটা কালকেও বলছি, আপনাদের সবার সঙ্গে যখন এই নিয়ে কথা বলছিলাম, বলতে বলতে এর ফাঁকে একটা সন্দেহ প্রকাশ করেছিলাম। আজকে এই মুগ্ধতার আড়ালে সেই সন্দেহটা কিন্তু ক্রমশ আরও দৃঢ় হচ্ছে। এই প্রতিবাদের ছবিগুলো যেগুলো আমরা দেখছি, ফেসবুক ছেয়ে গেছে, প্রতিবাদ নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, মোড়ে মোড়ে, টেবিলে টেবিলে, এর আড়ালে আসল জিনিসটা ধামাচাপা পড়ে যাচ্ছে না তো? দেখুন, রাত দখলের বিষয়টা কি ছিল? আরজি করের প্রতিবাদ। সেটাই বিরাট ওই প্রতিবাদের ক্যানভাসে বাংলা জুড়ে কি হয়ে দাঁড়ালো? নারী নিরাপত্তার সার্বিক ইস্যু। নিজের কাজের জায়গার, পড়ার জায়গায় নিরাপত্তার অভাব ছিল বলেই তো তিলোত্তমার এই পরিণতি। দেখুন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সব জায়গায় মহিলারা ভীষণ খারাপ অবস্থায় রয়েছেন। প্রতি পদে মহিলারা ধর্ষিতা হচ্ছেন, বা যেখানে সেখানে কোনো মেয়েকে একা পেলেই নির্যাতন করা হচ্ছে। ধর্ষণ না হোক, অন্তত তারা শ্লীলতাহানির শিকার হচ্ছেন। চারপাশে যে পুরুষরা ঘুরে বেড়াচ্ছে না, তারা সবাই মেয়েদের সম্ভ্রম কেড়ে নেওয়ার জন্য একদম ওঁত পেতে রয়েছে, প্রতিটা পুরুষ। ব্যাপারটা কীরকম? প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা নির্জন জায়গা, সব জায়গাতেই কি কোটি কোটি ধর্ষক একদম রেডি হয়ে বসে আছে, অপেক্ষা করে বসে আছে। বিষয়টা কি এরকম? বিষয়টি কি আদৌ এরকম? দেখুন, কলকাতার রাস্তায় মেয়েরা রাতে বেরোলেই কি এই ধরনের ঘটনার শিকার হন বা হচ্ছেন বা হবেন? দেখুন, একটা কথা খুব স্পষ্ট করে বলে নেওয়া ভালো, বুঝে নেওয়া ভালো। আরজি করে তিলোত্তমার সঙ্গে যেটা হয়েছে, তার থেকে ন্যাক্কারজনক, তার থেকে বড় অন্যায় আর কিচ্ছু হতে পারে না। খুব পরিষ্কার, সে ধর্ষিতা হয়েছে, সে খুন হয়েছে। গোটা বিষয়টার ফোকাসটাও তো সেইখানেই গিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে মহিলা, সে ধর্ষিতা। এটাকে অস্বীকার তো করা যায় না, কিন্তু অস্বীকার না করেই একটা কথা বলবো, জানেন, প্লিজ ভুল বুঝবেন না। আমরা নারী নিরাপত্তার জায়গাটা খেয়াল রাখছি, সেটাকে ফোকাসে নিয়ে আসছি, কিন্তু সেই জায়গাটায় ফোকাস করতে গিয়ে আসল জায়গাটা আমাদের আউট অফ ফোকাস রয়ে যাচ্ছে না তো? আসল জায়গাটার ওপর নজর রাখতে ভুলে যাচ্ছি না তো? আমরা কি মূল জায়গাটা এড়িয়ে যাচ্ছি? আমাদের ফোকাস তো তিলোত্তমার ওই ধর্ষণ আর খুনের ওপর, কিন্তু তিলোত্তমার জায়গায় যদি একটা ছেলে থাকতো, তাহলে তার কি হতো? হয়তো ধর্ষণ হতো না, কিন্তু তার খুন হতো না যে এরকম কোনো গ্যারান্টি আছে কি?
তিলোত্তমার বাবা এবং এক বন্ধু আমাদের বলেছিলেন যে রাতের ডিউটি করতে চাইতো না মেয়েটা। কেন? কারা সেই পরিস্থিতিটা তৈরি করলো? এই প্রশ্নগুলো আরেকবার মনে হচ্ছে সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার। দেখুন, তিলোত্তমার এই পরিণতিটা এটা একটা বিরাট ষড়যন্ত্র, বৃহত্তম ষড়যন্ত্র। সে বিষয়ে চিকিৎসকদের কিছু অংশ যারা ওই মেডিকেল র্যাকেট সম্পর্কে ওয়াকিবহাল, যারা বুঝতে পারেন এই রকম আঘাত, চোট, ওই মৃতদেহের বিভিন্ন যে বক্তব্য, শরীরও তো কথা বলে, সে মৃত হলেও সেইগুলো যারা পড়তে পারেন, যারা বুঝতে পারেন, তারা কিন্তু কিছুতেই অস্বীকার করতে পারছেন না এর পেছনে একটা বড় রহস্য রয়েছে, বড় ষড়যন্ত্র রয়েছে। তারা বলছেনও সেটা। তারা বলছেন যে চক্র এর পেছনে রয়েছে, সে অতীব শক্তিশালী। ঘটনাচক্র যদি একটু দেখেন তাহলেও তো মনে হবে এই চক্রকে উড়িয়ে দেওয়া তো যায় না। এ তো সুদর্শন চক্রের মতো ধারালো, যে চক্র একটা খুনের ঘটনাকে সাত তাড়াতাড়ি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করতে পারে, যে চক্র গোটা রাজ্যের মানুষের এরকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদী হয়ে ওঠা দেখেও হাসপাতালের ভিড়ে মিশে আক্রমণ করতে পারে, এবং সেই পরিস্থিতিতে, এই আক্রমণাত্মক পরিস্থিতিতে চারপাশে মানুষ, তার মধ্যে তারা ঢুকে পড়েছে, হাসপাতালের মধ্যে পুলিশ আসছে, এর মধ্যে মাথা ঠান্ডা রেখে কোথাও গিয়ে আবার তথ্য প্রমাণ নষ্ট করার মতো স্থিতধী হয়ে যায়, নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারে। তারা তো কতটা ডেডিকেটেড, কতটা ট্রেন্ড, সেটা তো বোঝা যাচ্ছে। ভাবতে পারছেন তাহলে কত বড় ষড়যন্ত্র এটা, কতটা শক্তিশালী, কি বিরাট একটা চক্র এর পেছনে থাকতে পারে। দেখুন, সেই জন্যই বলছি, বিষয়টা যদি ওই এক এবং একমাত্র একটা নারীবাদী আন্দোলনে পরিবর্তিত হয় বা নারী নিরাপত্তার বিষয় হয়ে যায়, তাহলে ওই আসল জায়গাটায় পৌঁছানো কি আদৌ সম্ভব হবে? আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? শুরু থেকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা, শুরু থেকেই কিছু একটা চেপে যাওয়ার প্রয়াস। তিলোত্তমার প্রাক্তনীরা বলছেন এটাই আর্জিকরের পরিবেশ। এমন একটা দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। ওবারও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছে অসহায়ভাবে। অসহায়। তিলোত্তমার দেহ উদ্ধারের পর ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল, সেটাও কি কোনো অসহায়তা থেকে? অভিযোগ, তিলোত্তমার ক্ষতবিক্ষত দেহ দেখেও পুলিশ শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। পুলিশের দাবি, কোনো নির্দিষ্ট অভিযোগ না পেয়েই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। হাইকোর্ট বলেছে হাসপাতালে মৃত্যু, তাই প্রিন্সিপালের উচিত ছিল অভিযোগ দায়ের করা। হাইকোর্টের পর্যবেক্ষণ, বিস্ময়করভাবে প্রিন্সিপাল বা হাসপাতাল কোনো অভিযোগ দায়ের করেনি। প্রিন্সিপালের নিষ্ক্রিয়তাকে গুরুতর ত্রুটি হিসেবেই দেখছে হাইকোর্ট। অ্যাসিস্ট্যান্ট সুপার বা প্রিন্সিপাল বা সুপার, পুলিশ বলছে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি সময়ের অভাবে, অথচ রবিবার পর্যন্ত ডেডলাইন ছিল। আরেকটু সময় পেলেই তদন্ত শেষ করে দিত পুলিশ, বলা হচ্ছিল এমনটাই। তাহলে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? এই কেসের পরে সন্দীপ ঘোষকে পুলিশ ইন্টারোগেশন করলো না কেন? দেখো, ওনার अगेंस्ट কি কমপ্লেন ছিল না, ওটা আই থিঙ্ক মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন উইল লুক ইনটু দিস। পুলিশ অতি দ্রুত একজনকে গ্রেপ্তার করেছিল। আবার তদন্ত চলাকালীনই প্লেস অফ অকারেন্সের পাশে সংস্কারের নামে ভাঙাভাঙির অভিযোগও উঠেছিল। চাপের মুখে সন্দীপ ঘোষের ইস্তফা যেমন হয়েছে, তেমনই সঙ্গে সঙ্গে নতুন দায়িত্বও পেয়ে গিয়েছিলেন তিনি। কেন? আরজি করার অজানা কাহিনী লুকোতে। এর একটা গোষ্ঠী ছিল, ভীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। প্রিন্সিপালের হাঞ্চম্যান আর কি, যারা তারা পরীক্ষায় যা খুশি বলুক তাদের অনার্স দিতে হবে। 2টি বা 3টি ছেলে, তারা বলেছিল টাকা পয়সার মধ্যে থাকবো না। ওদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট দেয়নি প্রিন্সিপাল। ডাক্তার হোক বা পড়ুয়া, অন্ধকারগুলো সামনে আনছেন অনেকেই। হাউস স্টাফশিপ পেতে কয়েক লক্ষ টাকা যে সেখানে দিতে হয়, কারো একটা মাথায় হাত আছে। সিনিয়ররা যে জিনিসটা ফেস করেছি, তার মানে জুনিয়র যারা ছিল তারা কি ফেস করেছে সেটা অকল্পনীয় হতে পারে। টিএমসিপির যে মিছিলগুলো হয় সেইগুলোতে যদি না যাওয়া হয় তাহলে তাদেরকে ফেল করানো হবে, এরকম ওপেন ধমকি দেওয়া হতো। ইউনিয়ন করে না, তাদেরকে ফেল করানো হয়েছে। আমি একটা পরীক্ষায় গার্ড নিতে গেছিলাম, সেখানে সবাই মোবাইল দেখে টুকছিল, আমি তুলে নিয়েছিলাম মোবাইল দেখে। আমার ডিপার্টমেন্টে জানানো হয়েছিল যে মোবাইল কেন তুলে নেওয়া হচ্ছে, মানে এই লেভেলের। লেভেল, আরও কোনো বড় লেভেল জেনে ফেলাতেই কি শেষ করা হলো তিলোত্তমাকে?
পুরুষ ডাক্তারও খুন হতে পারত। কারণ আমরা যে ঘটনাগুলো আমরা যেটা জানতে পাচ্ছি যে সেখানে বহুদিন ধরে সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট চলে এবং সেখানে এক তৃণমূলের এমপির ভাইপো তিনি নাকি এই খুনের সাথে, ধর্ষণের সাথে তিনি এবং আরও কয়েকজনের মধ্যে জড়িত। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। অগ্নিমিত্রা পালের এই সন্দেহ যদি ঠিক হয় তাহলে তো তিলোত্তমার জায়গায় যে কোনো ছেলে থাকলেও হয়তো খুনি হতো। দেখুন, এই ধারণাটা কিন্তু আবার বলছি যত সময় যাচ্ছে তত দৃঢ় হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ যেভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, যেভাবে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে গেছে যারা নিজের মতো করে অন্য লোককে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিছুটা ইনফরমেশন, কিছুটা মিস ইনফরমেশন সেগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সবাই কিছু না কিছু যেন দিচ্ছে, গোপন তথ্য শুধু আপনাকেই দিচ্ছে। এই রকম করে কেউ আপনাকে বা সবাইকেই মিসগাইড করার যে চেষ্টা করছে না, সেটাও তো গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। যেভাবে সব কিছু একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে বাজারে আসছে, প্রত্যেকটার পেছনে একটা উদ্দেশ্য আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং সেগুলো অনেকেই বিশ্বাস করছেন, অনেকে কেন প্রায় সবাই বিশ্বাস করছেন। আর একবার বিশ্বাস করছেন, পরক্ষণেই বাকিরা রেড়ে করে তেড়ে এসছেন যে এগুলো সব ভুয়ো, এগুলো প্রমাণ করে দিচ্ছে এগুলো ভুয়ো। যত সময় যাচ্ছে তত বিষয়গুলো যদি বাড়তে থাকে না, তাহলে যেটা বাড়বে সেটা হচ্ছে কনফিউশন। আসলের জায়গায় নকল জায়গায় নজর চলে যাবে, চাপটা ক্রমশ আলগা হতে থাকবে। এখন একটা হোয়াটসঅ্যাপ আসছে, আপনি একটা হোয়াটসঅ্যাপ পেলেন, আপনি একটা নতুন তথ্য পেয়ে গেলেন, ভাবলেন সেই মেসেজটা সবাইকে ফরওয়ার্ড করতে শুরু করলেন। তারপর দেখলেন একটা অডিও মেসেজ এসছে, ধরে নিচ্ছেন এটা নিশ্চয়ই কারোর একটা ফোনালাপ লিক হয়েছে, কথা বলছিল রেকর্ড করে ছেড়ে দিয়েছে, নিঘাত ওখানকারই কেউ হবে। সামনে এসে খোলাখুলি বলার সাহস নেই, তাই হয়তো বন্ধুর সাথে মন খুলে কথা বলছে। আর সেই রেকর্ডিং কোনোভাবে আপনাকেই সবচেয়ে শেয়ারযোগ্য মনে করে কেউ ফরওয়ার্ড করেছে, ব্যাস আপনি তো উত্তেজিত হয়ে উঠেছেন, একেবারে ঘোড়ার মুখের খবর পেয়ে গেছেন আপনি সেটা আপনার ঘনিষ্ঠজনদের, শেয়ারযোগ্য লোকেদের শেয়ার করতে শুরু করেছেন। এবার যখন দেখছেন যে একটা পাল্টা প্রচার শুরু হয়ে গেছে, ওগুলো সব বানানো, ওগুলো ভুল, ওগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ না কেউ প্রচার করছে এবং সেটা কেন ভুল তার বিভিন্ন ব্যাখ্যা আসছে সামনে, তখনই তো আপনি ধাক্কা খাবেন, আপনার বিশ্বাসটা ধাক্কা খাবে। এরপর যা তথ্য পাবেন সবই তো আপনার ভুয়ো বলে মনে হতে শুরু করবে। এটাই কি কেউ চায় যে একটা সময় সব বিষয়টা সম্পর্কে লোকের মনে একটা অবিশ্বাস তৈরি হোক? এতদিন পর্যন্ত যা যা বিশ্বাস করে তারা পথে নেমেছেন সেই সব কিছুকে ভুল মনে হোক, সবাই বলতে থাক সব ঝুট হ্যাঁ। এর ফলে কারা রয়েছে এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে, কেন ওই আরজি করের নাইট শিফটটা তিলোত্তমার জন্য অসহ্য হয়ে পড়েছিল, সেটা হয়তো গোপনেই থেকে যাবে। এটাই হচ্ছে আসল পয়েন্ট। এই পয়েন্টে যদি তদন্ত পৌঁছয় তাহলে হয়তো আগামী দিনে আরও অনেক তিলোত্তমা রেহাই পাবে। শুধু তিলোত্তমা না, অনেক ছাত্র রেহাই পাবে। ছাত্র ছাত্রী সবাই যে আসলে এই সিস্টেমের শিকার, নাহলে যে সিস্টেম, যে র্যাকেট রয়েছে তারা বহাল তবিয়তে থেকে যাবে। দেখুন, যে কোনো মৃত্যুই না খুব দুঃখের, কিন্তু কেউ যদি খুন হয় তাহলে সবার আগে সেই খুনের কারণটা জানা দরকার। এত লোক হাসপাতালে কাজ করেন, এত লোক বিভিন্ন অফিসে কাজ করেন, তাদের নাইট ডিউটিও করতে হয়, অনেকে করেন। রোজ কি কেউ খুন হচ্ছেন? অনেক মহিলাই তো নাইট ডিউটি করেন রোজ, ডাক্তাররা নাইট ডিউটি করছেন, সে তো সেই আদি অনন্তকাল ধরে। আমাদের হাসপাতালগুলো গিয়ে দেখুন, রাত্রিবেলা একটা ভুতুরে বাড়ি বলে মনে হবে, কিন্তু সেখানেও তারপরে ওই মহিলার চিকিৎসকরা তারা তো দীর্ঘদিন ধরে চাকরি করছেন, রোগী দেখছেন, নার্সরা তারা সেবা করে যাচ্ছেন। রোজ কি আমরা এই ধর্ষণের ঘটনা, হত্যার কথা শুনতে পাই? রোজ কি আমরা খুনের ঘটনা দেখতে পাই?
আবার বলছি, কোথাও যদি কোনো নিরাপত্তাহীনতা থাকে তাহলে সেটা কোনো মতে সমর্থনযোগ্য না। কোথাও যদি নারী হওয়ার জন্য কাউকে নির্যাতিতা হতে হয় তাহলে সেটার অবসান হওয়াটা জরুরি, খুব জরুরি। আপনার আমার সবার পরিবারের জন্য জরুরি, সমাজের জন্য জরুরি। যেখানে হবে সেখানেই এটার অবসান হওয়া দরকার। মহিলাদের সম্ভ্রমহানি বন্ধ হোক, মনে প্রাণে চাই। এই সমাজের একজন হিসেবে চাই, সন্তানের পিতা হিসেবে চাই, চেয়ে এসছি, ভবিষ্যতেও চাইব। এই জিনিসগুলো হয়েছে বলেই হয়তো আমরা ওই নির্যাতন, মানসিকতা এগুলো মেনে নেওয়ার, এগুলো আছে বলেই আমরা ওই চোপড়ার ঘটনাটা দেখতে পেয়েছি, আমরা মাথা ভাঙার ঘটনা দেখতে পেয়েছি। দেখুন, প্রতিবাদটা হওয়া দরকার, প্রতিবাদটা হোক, এই চাপটা থাকুক, কিন্তু এই ক্ষেত্রটায় শুধু নিরাপত্তাহীনতা নয়, তার পেছনের কারণটাও জানতে চাওয়া হোক। যদি তদন্ত শেষে জানা যায় যে কোনো চক্র নেই, কোনো ষড়যন্ত্র ছিল না, তাহলে এই তিলোত্তমার এই পরিণতি এক বা একাধিক বিকৃত মানসিকতার লোকের জন্য হয়েছে বলে ধরে নিয়ে চোখের জল ফেলবো, ভেতরে ভেতরে আগুনটা পুষবো। হয়তো ভবিষ্যতে এরকম কিছু দেখলে প্রতিবাদে মাতবো, উগড়ে দেবো আগুনটা। কিন্তু আপাতত আমাদের খুনের কারণটা নিয়ে ভাবা কিন্তু খুব জরুরি। নাহলে কিন্তু আবার বলছি, কালকে যদি একটা ছেলে খুন হয়, একজন পুরুষ ডাক্তার খুন হয় এরকম কোনো কারণে, কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে, তখন তো আমরা যৌন নির্যাতনের কথা বলতে পারবো না। এই যে একের পর এক ডাক্তারের কথা আপনাদের শোনালাম, একজন ডাক্তারের বাবার কথা শোনালাম, তাদের সন্তানরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হয় আত্মহত্যা করার কথা ভেবেছেন, নয় আত্মহত্যা করতে গেছেন। সেটা তো ধর্ষণ নয়, কিন্তু সেটাও কি মানসিক নির্যাতন নয়? তাহলে কি আমরা তার কোনো প্রতিবাদ করব না? তাহলে কি আমরা কোনো রকম নিরাপত্তাহীনতায় ভুগবো না? তাহলে কি আমরা রাস্তায় নামবো না? এটা কিন্তু ভাবার দরকার আছে, জানেন তো। এবং আমাদের প্রতিবাদটা তাই নির্দিষ্ট একটা লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে। তাহলেই চাপটা থাকবে, এই সিস্টেমের ওপর চাপ থাকবে। এই কদিন আগেও যে সিস্টেমটার অংশ ছিলেন সন্দীপ ঘোষ, এখনও আছেন, তবে ছুটিতে। যে মানুষটা লোকজনের গঞ্জনা সহ্য করতে না পেরে এরকমই একটা মানসিক চাপে পড়েছিলেন, এমন চাপ যে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। অবশ্য তার তো মনে ছিল তার মেয়ে খুন হয়েছে, হ্যাঁ, গ্লানি, বিবেকের ডাক, চাকরি ছেড়ে দিলেন। এমন চাকরি ছাড়লেন, 2 ঘন্টার মধ্যে সেই বিবেক অন্যরকম কথা বলে ফেললো, আর তিনি অন্য জায়গায় দায়িত্ব নিয়ে নিতে রাজি হয়ে গেলেন। কারণ এই মানুষটাকে পুনর্বাসন দিয়ে অন্য হাসপাতালে অধ্যক্ষ করে পাঠিয়ে দিল রাজ্য। দেখুন, এতদিনে তো ন্যাশনাল মেডিকেলে ওই সন্দীপ ঘোষের কাজকর্ম শুরু হয়ে যাওয়ার কথা ছিল, হতো যদি না হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে ছুটিতে পাঠাতেন। আচ্ছা, এ কথা বলুন তো, সন্দীপ ঘোষ কি ভেবেছিলেন যে ছুটিতে আছেন মানে তো অখণ্ড অবসর, পায়ের ওপর পা তুলে বসে থাকবেন, সিবিআই ডাকলেও যাবেন না? আর আরজি কর, সেটা তার মতো করে থাকবে, তিনি আরজি করের কথা ভেবে মাঝে মাঝে একটু দীর্ঘশ্বাস ফেলবেন, এরকম কিছু ভেবেছিলেন কি? আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে কাল ডেকেছিল সিবিআই, তিনি যাননি, যথারীতি ওই বললাম ছুটিতে আছেন। আজ হাইকোর্টের সন্দীপের আইনজীবী দাবি করেছিলেন যে তার মক্কেল নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আচ্ছা বলুন তো, আরজি করে যে ব্যক্তিগত বলয় তৈরি করেছিলেন বলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, অন্তত ওই যে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলি, তিনি যে ওই হাঞ্চম্যানদের নিয়ে ঘোরার কথা বললেন, সত্যি মিথ্যে জানি না, শুধু ভাবছি সেই হ্যাঞ্চম্যানদের আশেপাশে পাচ্ছেন না বলেই কি একটু একা লাগছে, নিরাপত্তাহীন বোধ করছেন সন্দীপ। কারণ তার বাড়ির বাইরে তো পুলিশ ছিল। বুধবার রাতে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে কিছু লোক বিক্ষোভ দেখাতে গেছিল নাকি। এবার সেই সময় যে পুলিশ ছিল তারা ছবিটা ক্যামেরাবন্দি করেছে। আজ তাদের ছবিও যে ক্যামেরাবন্দি হয়েছে সেটা হাইকোর্টে পেশ হয়েছে, যেখানে কিন্তু পুলিশও ছিল। আর হাইকোর্ট কি বলেছে জানেন? সন্দীপ মনে করলে, যদি মনে করেন যে তার নিরাপত্তার কোনো অভাব ঘটছে, তাহলে রাজ্যের কাছে আবেদন জানাতে পারেন। আর রাজ্য যদি মনে করে
তাহলে তাকে 500 পুলিশ দেবে, কিন্তু হাজিরা এড়াতে পারবেন না। আরও একটা কথা, হাইকোর্ট সন্দীপ ঘোষকে বলেছে প্রভাবশালী। এই রে, হাইকোর্টে এখন অবধি যারা যারা প্রভাবশালী তকমা পেয়েছেন তাদের কি অবস্থা সেটা অবশ্য আমরা দেখতে পাচ্ছি। মানে নামগুলো মনে করুন, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, যে কে তারা সব নমস্য। সন্দীপ ঘোষ ভেবে খুশি হতে পারেন যে কাদের সাথে তার তুলনা হয়ে গেল। আমরা না, হাইকোর্ট করেছে। দেখুন, যে মানুষটা একবার বদলির 48 ঘন্টার মধ্যে আবার আর্জি করে ফিরে আসতে পারেন, বা যিনি চাকরি ছাড়ার পর মুহূর্তে মুখ্যমন্ত্রী বলেন সন্দীপকে বোঝানো হচ্ছে, এবং তারপরই স্বাস্থ্য দপ্তর জানিয়ে দেয় যে সন্দীপ ঘোষকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন কিন্তু বোঝা যায়, জানেন তো, দাপট না থাকলে আর প্রভাব না থাকলে এমন খাতির যত্ন পাওয়াটা জাস্ট অসম্ভব। এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, অর্থাৎ সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। অর্থাৎ সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ, তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। ওই দক্ষিণে খোলা জানালার গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, সন্দীপ ঘোষের প্রভাব সম্পর্কে যদি কারো কোনো সন্দেহ থাকে, সেটা দূর করতেই বোধহয় এতগুলো কথা বলছিলেন শুভেন্দু অধিকারী। সত্যি মিথ্যে আমরা জানি না, সেটা তো শুনলাম আর আপনাদের শোনালাম। আমরা সেটার বদলে বরঞ্চ অন্যভাবে দেখছি, জানেন তো। দেখুন, একটা পিঁপড়ে যখন হাতির কানে ঢোকে না, তখন ওই পিঁপড়ে হাতিকে দিয়েও তাণ্ডব করাতে পারে। এবার কে পিঁপড়ে কে হাতি সেইটা বলছি না, কিন্তু একটা জিনিস তো দেখেছি, আপনারাও দেখেছেন, এই সরকার কিন্তু এর মধ্যেই বিরাট বিরাট সব গণ্ডগোল বিতর্ক সব সামলে দিয়েছে। সে সারদা নারদার থেকে শুরু করে হইচই ফেলে দেওয়া নিয়োগ কেলেঙ্কারি, রেশন দুর্নীতি, কি না সব সামলে নিয়েছে রাজ্যের এই সরকার। এবার ভোটে এতটুকু তার প্রভাব পড়েনি, দেখেছি তো আপনার। কিন্তু তিলোত্তমা কাণ্ড, সেখানে কি ভুল চাল পড়ছে? আরেকটা কথা, পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সঙ্গে যাবতীয় অবিচারের সময় চোখ বুজেছিলেন। ফল কি হয়েছিল? শতপুত্রের মৃত্যু, কুরুবংশ ধ্বংস হয়ে গেছিল। আচ্ছা, সন্দীপ ঘোষ তিনি কি বলুন তো, পিঁপড়ে না দুর্যোধন? দুর্যোধন হলে তো ভারী বিপদ, যার প্রতি অন্ধ স্নেহ ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে। আচ্ছা, সন্দীপ ঘোষ কি সেটা বুঝেই কোথাও গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন? কেউ কেউ এটা বুঝতে পারলে তার সত্যি নিরাপদ থাকাটা সম্ভব হবে না। আর সন্দীপ ঘোষ সত্যি কোনটা আমার জানেন তো, আমার কি মনে হয় এই এতগুলো হতে পারে হতে পারে হতে পারে বললাম, এর মধ্যে কোনটা তিনি সেটা বুঝতেই সম্ভবত আজ সিজিওতে তাকে তুলে নিয়ে গেছে সিবিআই। যে সেভাবে না, একদম মাঝ রাস্তার থেকে খপ তুলে নিয়ে গেছে। আদালতে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন তো, তার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় এজেন্সি সন্দীপ ঘোষের সাথে যোগাযোগ করে, কোথায় আছেন এটাই জানতে চেয়েছিলেন নিশ্চয়ই তদন্তকারীরা। আর তারপর সেই জায়গার থেকে, মানে মাঝ রাস্তা থেকে সন্দীপকে নিজেদের গাড়িতে তুলে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে চলে যায় সিবিআই তাদের অফিসে। মানে নিরাপত্তার ভয়ে যিনি সিজিওতে যেতে পারছিলেন না, তাকে নিজেরা সিবিআই তারা নিজেরা এসকর্ট করে নিয়ে এলো নিজেদের অফিসে। হাইকোর্ট তো পুলিশের নিরাপত্তার জন্য আবেদন করতে বলেছিল। এবার সন্দীপ ঘোষের কপাল দেখুন, সিবিআইয়ের সঙ্গে থাকা আধা সেনার নিরাপত্তা পেয়ে গেলেন। আচ্ছা, সিজিওর নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার নিশ্চয়ই স্বস্তি পাচ্ছেন সন্দীপ ঘোষ। তাহলে অন্তত ওই তদন্তকারীদের প্রশ্নের উত্তরে একটু মন খুলে কথা তো বলতেই পারেন। পেরেছেন কি জানি না,
এটা সিবিআই অফিসাররা জানে। আচ্ছা, এইগুলোর থেকে কি প্রমাণ হয় না মানে যাকে এত মানে হাই প্রোফাইল সব কিছু দিতে হয়, সে সিকিউরিটি হোক বা ট্রিটমেন্ট, তিনি প্রভাবশালী, এ কথাটা তো উড়িয়ে দেওয়া যায় না। হাইকোর্ট ঠিক বুঝেছে। আরও একটা কথা, এই যে সিবিআই এরমভাবে খপ করে তুলে নিয়ে গেল প্রশ্নোত্তর কথাবার্তা বলার জন্যই, তো কলকাতা পুলিশ চাইলে কি সন্দীপ ঘোষকে প্রশ্ন করতে পারতো না? তার কি আদৌ কোনো প্রয়োজন ছিল? সেটাও তো অবশ্য ঘটনা। অকারণে কেউ কারোর সাথে কথা বলতেই বা যাবে কেন, তাই না? আজ কলকাতা পুলিশ কমিশনার তো বলেছেন তাদের তদন্ত সেই জায়গায় পৌঁছয়নি যেখানে গেলে সন্দীপ ঘোষকে তলব করা যায়। এটার তো আবার একটা অন্য মানেও হয়। সিবিআই তার মানে সেই জায়গায় অলরেডি পৌঁছে গেছে যেখানে পুলিশ পৌঁছতে পারেনি, মানে ব্যাপারটা তো সেরকমই দাঁড়ায়, তাই না? এই ব্যাপারে ইন্ট্রোগেশনের ব্যাপারটা আছে। আমি আপনাদেরকে বললাম উইদিন দ্য লিমিটেড টাইম ফ্রেম উইচ উই হ্যাড উইথ আস ফর ইনভেস্টিগেশন অফ দিস কেসের একটা প্রায়োরিটি থাকে, সেই হিসাবে আই থিঙ্ক অলরেডি অ্যাবাউট 37 পিপল ইভেন হি ওয়াজ এক্সামিনড। যে মেয়েটিকে যে ঘরে হত্যা করা হয়েছিল এবং অত্যাচার করা হয়েছিল সেই ঘর থেকে সরিয়ে এনে তার পাশের ঘরে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষ এবং অন্যান্য মহাগুরুরা সেই মৃতদেহ রাখা হয়েছিল যে অবস্থায়, সেই ঘরে বসে তারা মিটিং ইত্যাদি করেছিলেন, এসবই শোনা কথা। এই কথাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কথাটা, এটা তো ভাবতে বাধ্য করছে। নিশ্চিন্ত তো আর থাকা যাচ্ছে না। কেন বলবো, কিন্তু সত্যি কথা বলতে কি, এই তিলোত্তমার জন্য যে আন্দোলনটা না, সেটা কিন্তু আমাদের অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে। এমন কিছু হচ্ছে যা এর আগে হতে দেখিনি। হাসপাতাল থেকে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে আসাটা যেরকম দেখলাম তো আমরা, ঠিক সেরকমই মা বোনেদের রাস্তায় নেমে আসা, এটাও তো দেখছি। আরেকটা জিনিস দেখেছি, জানলাম সেলিব্রিটিরা কেন সেলিব্রিটি, কত উদার মন তাদের। এবং ক্ষেত্র বিশেষে সবাই তো বিভিন্ন ক্ষেত্রে তাদের খুব হালকা চালে নেন, তাদের বিবেচনা বোধটা কতটা স্ট্রং সেটাও বুঝলাম। দেখুন 14 তারিখ ওই ভাঙচুরের পর গতকালও কিন্তু আরজি করে হামলার আশঙ্কা ছিল, এবং এটা মোটামুটি সবাই বুঝতে পেরেছিলেন, অন্তত সেলিব্রিটিরা বুঝতে পেরেছিলেন যে মানুষজন ওইভাবে 14 তারিখ রাত্রে রাস্তায় নেমেছেন, এরকমভাবে নিজেদের উজাড় করে দিয়েছেন। এটাও তো এক ধরনের অ্যাড্রিনালিন ক্ষরণ, তাই না? এটা তো একবার হলে পরের দিন আবার হবে, এটা তো হওয়া সম্ভব নয়। হয়তো সেই উত্তেজনাটা ধরে রাখাটা মুশকিল হয়ে যায়। এটা একটা বার্তা দেওয়ার কাজ ছিল, সেই বার্তা দেওয়া হয়ে গেছে ভেবে আমরা একটুখানি থিতিয়ে যেতে পারতাম। এই ফাঁকে যদি আবার আরজি করে হামলা হয়, সম্ভবত এই আশঙ্কার থেকেই সেলিব্রিটিদের কয়েকজন আন্দোলনকারীদের সাথে রাতে জেগেছিলেন। হয়তো তাদের মনে হয়েছিল যে এই মানুষজন, এই ভিড়, এগুলো থাকা সত্ত্বেও যারা হাসপাতালটা ভাঙচুর করতে পারে, তখন রাস্তায় লোক না থাকলে তারা তো আরও অনেক কিছু করতে পারে। কালকে তারা এসছিল, নির্দিষ্ট লক্ষ্যে এসছিল, হয়তো আজও তারা আসতে পারে। তাই এই তারকারা গতকাল রাতে আরজি কর পাহারা দিয়েছেন। এটাও তো তাদের হয়তো মনে হচ্ছে যে সত্যি সত্যি তারকারা থাকলে সেখানে ভাঙচুর, হামলা এসবগুলো চট করে করার সাহস কেউ পাবে না, কারণ তারকার সঙ্গে জনতার তো একটা ফারাক রয়েছে, সেটা তো বাস্তব। কেন বাস্তব সেটা তাদের চিন্তাভাবনা। এদিকে যেরকম দেখলাম, আবার কেউ কেউ অন্যরকম চিন্তাভাবনা দিয়ে আমাদের বুঝিয়ে দেন কেন তারা অন্যরকম, কেন তারা সেলিব্রিটি। এই যে একদিন আগে অপর্ণা সেন আরজি করে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে গেলেন, বললেন তার মন ভালো নেই। মুশকিল হচ্ছে তার মন খারাপ হয়তো আরও বেশি হয়ে গেল যখন ওখানকার লোকজন তাকে লক্ষ্য করে গো ব্যাগ ধ্বনি দিল, কী সব চটিয়ারাটা কী সব বললো টললো, এই সমস্ত বলেছে। লোকের তাদের কি আর বলতে কি লাগে, তারা তো যা দেখেন, যা শোনেন, মনের মধ্যে যা থাকে, ওই সাদা মনে কাদা নেই, কখনো কখনো সেগুলো উজাড় করে দিয়ে দেন। কিন্তু সেটা তাদের খারাপ লাগবে না বলুন? অপর্ণা সেন, তার খারাপ লাগবে না, সেলিব্রিটি। তাই জন্যই হয়তো ওখান থেকে মন খারাপ করে চলে এসেছিলেন, আর মন ভালো করতে পরের দিন একটা সিনেমার প্রিমিয়ার অ্যাটেন্ড করতে চলে গেছিলেন হাসি মুখে।
এত চট জলদি মুড বদল এটা করাটা খুব মুশকিল, জানা তো এগুলো আবার তারকাসুলভ ব্যাপার। যাই হোক, কিন্তু তা বাদ দিয়ে বাকি সবাই যেভাবে ওইভাবে রাত জাগতে এলেন যেদিন অন্যরা বিশ্রাম নিচ্ছেন, তাদেরকে আমার কিন্তু মনে পড়ছিল ওই সীমান্তে সেনাবাহিনী যেরকম লিখে রাখে না, তোমরা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারো সেই জন্য আমরা রাত জাগছি, রাত জাগি, সেটাই তো দেখলাম। ঠিক আছে, এইভাবে প্রত্যেকে নিজের নিজের জায়গায় যদি নিজের দায়িত্বটা পালন করেন, প্রতিবাদী হয়ে ওঠেন, পাহারাদার হয়ে ওঠেন, তাহলে অনেকগুলো জিনিস হয়তো ভবিষ্যতে আটকানো যেতে পারে। এই তিলোত্তমার মতো ঘটনা অথবা ওই আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা, সেই ঘটনাটার মতো এটাও একটা অন্য ঘটনা, একই রকম খারাপ লাগার একটা অনুভূতি বহন করে নিয়ে আসছে। আসানসোলের ওই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ এক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে নাকি বহিরাগত কয়েকজন ঢুকে পড়ে এবং বিশেষভাবে সক্ষম এক অশিক্ষক মহিলা কর্মীকে হেনস্থা করে বলে অভিযোগ। উপাচার্য বলেছেন, প্রতিবাদ করলে নাকি বহিরাগতরা হুমকি দিয়েছিল আরজি কর করে দেব। আচ্ছা বলুন তো, আরজি কর নাকি ভয়ঙ্কর? এইভাবে একটা ভয়ের আবহাওয়া তৈরি হচ্ছে বলেই তিলোত্তমার বাবা আজ কি বলেছেন জানেন? ওই 14 তারিখ রাত্রে যখন আরজি করে হামলা হচ্ছিল, তখন সেখানে TV9 বাংলার 2 প্রতিনিধি লিমা আর রিমি আটকে পড়েছিলেন, রিপোর্টিং করতে গেছিলেন, ভয় পেয়েছিলেন, দায়িত্ব থেকে সরেননি। কিন্তু তিলোত্তমার বাবার TV9 বাংলার ওই 2 প্রতিনিধির জন্য, লিমা রিমি, এদের জন্য খুব চিন্তা হয়েছে। কোথাও গিয়ে তার মনে হয়েছে তার মেয়ের বয়সী এই 2টো মেয়েরও যেন নিরাপত্তার অভাব না হয়। আসলে এই অভিজ্ঞতাটাও তো আমাদের সবার জন্য নতুন। সমস্ত এই যে এত আমার মেয়ে এবং ছেলে রাস্তায় নেমেছিল, সবাই আমাকে একটা কি বলবো, আমার মেয়ের মানে আমার মেয়ে ছেলের মতন মনে করছি যারা রাস্তায় নেমেছিল। এমনকি একটাও বলছি, TV9 বাংলার একটা মেয়ে এত দুর্বিষহভাবে সেদিন অস্বস্তিভাবে ছিল, আমার দেখে অন্তত ভয় লাগছিল ও মেয়েটার আমার মেয়েটার মতন অবস্থা হবে নাকি। সত্যি আমার তখন মনে হচ্ছিল, আমিও তখন টিভিতে দেখছিলাম, আমার খুবই খারাপ লাগছিল। কি বলবেন এটা শুনে? আমরা এগুলোর জন্য প্রস্তুত, এগুলো নিয়েই আমরা কাজ করি। এগুলো আমরা জানি, ওগুলো ওই বললাম না, এগুলো পেশাদারি ঝুঁকি। তার মানে এই না আমাদের ভয় লাগে না, তার মানে এই না আমাদের পরিবার পরিজন নেই, বুক কাঁপে না। হয়, তাও জায়গা ছেড়ে নড়ি না, তার কারণ ওই কোথাও গিয়ে ভেতরে তো একটা জেদও কাজ করে, পাশাপাশি হাঁটে, জানেন তো, ভয়, জেদ, এই মানসিকতাটা। এই জন্যেই আমরা ময়দান ছাড়তে পারি না। এই আশঙ্কা, এই নিরাপত্তাহীনতাটা তৈরি হয়েছে বলেই বলছি আরজি করের ষড়যন্ত্রটা ফাঁস হওয়া দরকার। ষড়যন্ত্র না থাকলে যেমন একটা মানে কি বলবো, ওই রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরটাকে দেখেও কেউ বলতে পারে যে এক্সটার্নাল ইনজুরি নেই, এটা আত্মহত্যা। তিলোত্তমার দেহ আগে ভাগে কেউ বাবা মার আগে, বাবা মা পৌঁছয়নি, বাড়িতে পাঠিয়ে দিল, পারে কেউ বাবা মায়ের কাছে হ্যান্ড ওভার না করে? বাবা মা টালা থানার সামনে ঘেরাও হয়ে থাকলেন। এটা হতে পারে কখনো ষড়যন্ত্র না থাকলে? ষড়যন্ত্র না থাকলে একটা জায়গা সংস্কারের নামে ভেঙে ফেলা যায় বলুন তো? যেখানটায় একটা মানে পাশেই অকুস্থল রয়েছে, সেখানে অনেক কিছু ফরেন্সিকের জন্য জানার দরকার। পুলিশ তারা ওই রোববারের মধ্যে সমাধান করবে ঠিক করেছিল, তাদেরও তো ওখান থেকে তথ্য প্রমাণ দরকার ছিল। এখন সিবিআই তদন্ত করছে, তাদেরও তো দরকার। অথচ সেই জায়গাটা ভাঙচুর শুরু হয়ে গেল। তিলোত্তমাকে যেখানে পাওয়া গিয়েছিল সেই সেমিনার হলের পাশের ঘরে এই ভাঙচুর সব কিছু যে হচ্ছিল, এটা কি প্রমাণ করে না যে একটা চক্র কতটা মরিয়া ছিল? এই প্রশ্নগুলো করুন, নিজেকে করুন, বুঝতে চেষ্টা করুন, দেখবেন ব্যাপারটা আর তত সহজ লাগবে না। ওই ম্যাজিশিয়ানের কথা বলছিলাম না, তারা যা দেখায়, যেখানটা দেখায় এখানে হাতটা নড়ছে, সবার নজর এই দিকে, আসলে যা করার এই হাতটা করছে, যে হাতটা নড়ছে না
যেখানে দেখায় সেখানে ঘটনাটা ঘটে না, যেখানে দেখায় না সেখানেই আসল কাণ্ডটা ঘটে। কেন বলছি? এই যে সবাই সেমিনার হল বলছে, সেখানেই আসল ঘটনাটা সত্যি সত্যি ঘটেছিল তো। কেউ কেউ কিন্তু এই অভিযোগগুলো করছেন, জানেন তো। অথচ আজও মুখ্যমন্ত্রী বলেছেন যে আরজি করের হামলাকারীরা সেমিনার হলেই পৌঁছতে চেয়েছিল, ভুল করে 3 তলায় হামলা চালিয়ে তারা ফিরে এসেছিল। তিলোত্তমার বন্ধুও বলছিলেন যে সেদিনই প্রথম স্লিপিং রুমের বদলে সেমিনার হলে ঘুমোতে গিয়েছিলেন নিহত ডক্টর। তিনি কিন্তু কখনো ওখানে ঘুমোতে যেতেন না। একদিন গেলেন, সেদিনই ঘটনা ঘটল। গেছিলেন তো। আরও ঘটনাচক্রে তার পাশের ঘরটা আর বাথরুমটা তার পরের দিনই ভাঙা শুরু হয়ে গেল। কেন? কোনো কিছু তদন্তকারীরা ওখানে যাওয়ার আগে মুছে ফেলা কি জরুরি ছিল? দেখুন, কিছু না কিছু তো এর পেছনে আছে। কি আছে জানি না, ওগুলো সিবিআই জানতে পারে, পুলিশ জানতে পারে, বাকি যারা যা কিছু জানে, অথবা সবাই ভুলও জানতে পারে। হয়তো সবাইকে ভুল জানানো হচ্ছে, তার পেছনেও কোনো উদ্দেশ্য থাকতে পারে। কি হচ্ছে জানি না, কিন্তু একদল আন্দোলনকারী যেভাবে আন্দোলনকারী সেজে ওই ভিড়ের ফাঁক দিয়ে ঢুকে আন্দোলনের মঞ্চটাকেই তছনছ করে দিল, তারপর তো এটা আর কিছুতেই এই পর ঘটনাগুলো, এই কোথাও ভাঙাচোরা করা, কোথাও ভাঙচুর করা, কোথাও ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া একটা আন্দোলনের মঞ্চ, এই সব কিছুর থেকে একটা বিষয় বারবার মনে হচ্ছে, একটা বড় চক্র। সেই চক্র এতটা শক্তিশালী যে পুলিশকে পর্যন্ত দৌড় করিয়ে দিতে পারে। কাজেই এ বিষয়ে 4টিখানি কথা না, তাই অনেকগুলো কথা বলতে হবে এখনো, জানেন তো, যেগুলো না বললেই নয়। রাখো হে রাঘবে আজি এ ঘোর বিপদে, লাইনটা মনে আছে? মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্ত রামকে একটু ব্যঙ্গ করেই লিখেছিলেন। ইন্দ্রজিৎ বধের পর রাবণের প্রতিশোধের হুঙ্কারে নাকি রাম উদ্বিগ্ন হন। তখন বানর সেনার কাছে গিয়ে বলেন, তোমরাই এবার উদ্ধার করো। মানে এইভাবেই লিখেছিলেন আর কি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় প্রথম মহাকাব্য তো ওটাই, আর দ্বিতীয় মহাকাব্য সেটা বোধহয় ওই লালবাজারে লেখা হচ্ছে। নকশাল আন্দোলনের সময় রুনু গৃহনীয়কে বলতে শুনিনি, তসলিমা নাসরিনকে নিয়ে ঝামেলার সময় গৌতম মোহন চক্রবর্তীকে বলতে শুনিনি, কিন্তু আজ এই তিলোত্তমা কাণ্ডের পর পুলিশ কমিশনার বিনীত গোয়েল বললেন সেই কথা, অপরাধী খুঁজে দাও। The situation is we have posted the photographs of people on our Facebook page. We have posted video also on our Facebook page. You also have taken videos on it. Anyone can give us any information about any of the people, irrespective of any political color. If you feel there is a political leader, we have absolutely no issue as far as arresting people is concerned. Our request would be that if you know that this person is present, he may be of XYZ, any political party or anything, we would take action against him. That is very, very clear. দেখুন, দুটো বিষয়, মানে চারপাশে বিভিন্ন সমালোচনার ঢেউ, মানে অনেক লোক ক্ষিপ্ত, অনেক কটু কথা সবাই বলছেন। দুটো কথা এর মধ্যে জাস্ট বলি। কলকাতা পুলিশের এই কমিশনার, ইনি কিন্তু অত্যন্ত সুভদ্র মানুষ। যতদিন দেখেছি কোনোদিন তাকে গলা তুলতে, ঔদ্ধত্য প্রকাশ করতে অথবা সংবাদ মাধ্যমের কোনো কর্মীকে অপমান করতে দেখিনি। যেটা গুণ যার, সেটা তো স্বীকার করতেই হবে। কিন্তু আপনার বক্তব্য শুনে যদি প্রশ্ন খচখচ করে মনের মধ্যে, তাহলেও তো সেটা অস্বীকার করতে পারি না, তাই না? এটা দিল্লি নয়, পশ্চিমবঙ্গ। এ রাজ্যে আইন শৃঙ্খলা সেটা তো কেন্দ্রের অধীন নয়, রাজ্য সরকারের অধীন। তাহলে রাজনৈতিক রং না দেখে গ্রেফতার না করার আশ্বাস নগরপাল দিচ্ছেন কি করে?
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, যাদের হাতে জাতীয় পতাকা ছিল তারা বিজেপি, যাদের হাতে সাদা পতাকা ছিল তারা বাম। আর এই রাম আর বাম মিলে আরজিকর হাসপাতালে হামলা চালিয়েছে। অর্থাৎ গোটা বিষয়টা, সমস্ত মানুষজন, সমস্ত প্রতিবাদকে উনি তো পতাকার রঙে ডিভাইড করে দিয়েছেন, ডিফাইন করে দিয়েছেন। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনেদের, সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এক ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে, ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না, জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। হাতে জাতীয় পতাকা থাকলেই বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ কিন্তু বিজেপি নেতাদের মুখের হাসিটা চওড়া করে দেবে, জানেন তো। কারণ বিশ্বকাপ থেকে অলিম্পিক যেখানে যেখানে ভারতীয় ক্রীড়াবিদরা জিতেছেন তারাই তো জাতীয় পতাকা হাতে নিয়ে পোজ দিয়েছেন। এবার সবাই জাগে, তাহলে তো পুলিশের এত কষ্ট করে ছবি পোস্ট করে এই সমস্ত সন্ধান টন্ধান চাওয়ার কোনো দরকারই নেই। ভাঙচুর কে করেছে কে করেনি এসব নিয়ে দেখার দরকার কি? কার হাতে রড ছিল, কার হাতে লাঠি ছিল, সেসব কিচ্ছু দেখার দরকার নেই। শুধু দেখতে হবে কার হাতে জাতীয় পতাকা ছিল, কার হাতে সাদা পতাকা ছিল। সেই সমস্ত অফিসে যান, খপ করে ধরে ফেলুন। ব্রিটিশ আমলে এই তিরঙ্গা ধরলে পুলিশের উন্নতি হতো, জানেন তো। তারপর এখনও কিন্তু অনেক দিন পর দেখছি তিরঙ্গা থাকলে হয়তো পুলিশ ধরবে, সহজ হিসেব, তাই তো হওয়ার কথা। কিন্তু পুলিশ কমিশনারের কানে কি এখন ওই সহজ সমাধানের খবরটা পৌঁছয়নি? তাহলে রং না দেখে গ্রেফতার করার কথা বলছেন কেন? যতদূর মনে পড়ে 14 তারিখ রাত্রিবেলা যখন হামলা টামলা চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টটা ভেসে উঠতে দেখেছিলাম। তাতে অভিষেক লিখেছিলেন, রাজনৈতিক রং না দেখে দোষীদের আইনের মুখোমুখি বসার জন্য, আইনকে কার্যকরী করার জন্য পুলিশ কমিশনারকে তিনি বলেছেন। কমিশনারের মনে কি সেই বার্তাটাই চিরস্থায়ী হয়ে গেছে? আর কোনো কথাই কি কানে যাচ্ছে না? তৃণমূল নেতারা কিন্তু বারবার বিচ্ছিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন কারা হামলা করছে সেটা ধরে নিতে হবে এবং তারপর তাদের ধরে ফেলতে হবে। আমি জানি যে তারা সিপিএমের লোক, কিন্তু তাদের তো পুলিশ চেনে না, তাই পুলিশ গোল গোল চিহ্ন দিয়ে ওই লোকগুলোকে চেনাবার চেষ্টা করছে। সিপিএমই পাঠিয়েছে, এতে ওই এলাকায় একটা সিপিএমের পুরনো বেস আছে। সিপিএমের নেতারা মীনাক্ষী এরা সব ছিল, আমি মীনাক্ষীকে চিনি না। এবং আমার কাছে খবর হচ্ছে সিপিএম ওই লোকদের পাঠিয়েছিল, বিজেপির সাপোর্ট ছিল, কিন্তু বিজেপি কিছু করতে পারেনি। এবং সিপিএম লোকাল লোকরা কিছু লুম্পেন জোগাড় করে এটা করেছে, বিভৎস ঘটনা। দেখুন, চেনেন না কিন্তু জানেন। ইনফ্যাক্ট যেরকম কনফিডেন্সের সঙ্গে বললেন না, তাদের তো একটা জিনিসই মনে হচ্ছে, অ্যাকচুয়ালি গোটা ঘটনাটা কি হয়েছিল, কারা করেছিল, কারা এর পেছনে রয়েছে, এটা পুলিশ শুধু জানে না, বাকি তৃণমূলের সবাই জানে। তৃণমূলের এই সৌগত রায়, তিনি তো সাংসদ, জনপ্রতিনিধি, তিনি স্বাধীন। কিন্তু নগরপাল, তিনি তো সরকারি কর্মী, তিনি ওই উর্দির মধ্যে বন্দী। তার রিপোর্টিং অথরিটি হচ্ছেন পুলিশ মন্ত্রী। কিন্তু জবাবদিহি তো আদালতও চাইতে পারে এবং প্রয়োজনে রুলিং দিতেও পারে। যেরকম আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ওই ন্যাশনাল মেডিকেলে যে বদলি করে দিয়েছিল স্বাস্থ্য ভবন, হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম তাকে জাস্ট ছুটিতে পাঠিয়ে দিয়েছে। আর ছুটি কাটাতে অবশ্য সিবিআই দপ্তরে গিয়েছিলেন সন্দীপ ঘোষ, তাও নাটকীয়ভাবে। হামলার ভয়ে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে বাড়িতে ছিলেন, সিবিআইয়ের ডাকে সাড়া দেননি।
হয়তো ছুটি কাটাচ্ছিলেন, যাই হোক। অবশ্য দেখুন, সন্দীপ ঘোষকে যে জন্য সিবিআই জিজ্ঞাসাবাদ করতে নিয়ে গেছে আর কি, নিশ্চয়ই কিছু জানতে চেয়েছিল। এবার নিশ্চয়ই সেটা এই যে অপরাধ সম্পর্কে আর কি জানতে নিয়ে গেছে, যে অপরাধে হয়তো তিনি কিছু জানলেও জানতে পারেন, এটাই নিশ্চয়ই তাদের মাথায় আছে। সেটা নেই, কিন্তু পুলিশ কমিশনার তিনি আবার সুপার কনফিডেন্ট। তিনি বলেছেন সিবিআই যদি প্রমাণ নষ্টের প্রমাণ দিতে পারে তাহলে তিনি আর তার টিম শাস্তি ভোগ করতে তৈরি, কিন্তু ওটা গন কেস। দেখুন, পুলিশ কমিশনার যাই বলুন, আজকাল খবরে তো একটাই জিনিস, শুধু সংবাদ মাধ্যমে না, সংবাদ মাধ্যমে আসে তো কারুর মাধ্যমে, এক্ষেত্রেও তাই। কলকাতা পুলিশের আরজি কর রক্ষা করার ক্ষেত্রে যে ব্যর্থতা, সে নিয়ে তো আজ কড়া মন্তব্য করেছেন প্রধান বিচারপতি শিবজ্ঞনরম। বলেছেন আরজি কর হামলার সময় পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে ব্যর্থ ছিল। 7,000 মানুষ জড়ো হয়েছেন, কেন খবর ছিল না পুলিশের কাছে? যারা নিজেদের পুলিশকে রক্ষা করতে পারেনি, তারা কিভাবে আশা করে চিকিৎসকরা কাজ করতে পারবেন? এমন পরিস্থিতিতে হাসপাতাল বন্ধ করে দেওয়াই ভালো। বিষয়টা রাজ্য পুলিশের হাতের বাইরে চলে গেছে। ভাবুন তো, কি কড়া পর্যবেক্ষণ কার? না রাজ্যের প্রধান বিচারপতির। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্ট নিশ্চিত, পুলিশ নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি। ওই দেখা গেছে পুলিশ যখন সবাই হামলাকারীরা ঢুকছে, পুলিশ দৌড়েছে, এবং যা যা শুনেছি কালকে আপনাদের শুনিয়েছি, কোথায় না গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন, এবং তারপর তাদের ইন্টেলিজেন্সও সেটা একদম গেছে। ফলে কোনোভাবেই তারা যে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহজে সক্ষম হবেন না, সেটা অন্তত হাইকোর্ট বুঝে গেছে। সেই জন্যেই কড়াভাবে ওই আন্দোলনকারীদের নিরাপত্তাটা নিশ্চিত করার কথা বলেছে হাইকোর্ট। আপনি থাপ্পড় বলুন, কালো লেপ্টে দেওয়া বলুন, কালি লেপ্টে দেওয়া বলুন, এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে হাইকোর্ট বলতে বাধ্য হচ্ছে হসপিটাল বন্ধ করে দিন। এরপরেও আমি রাজ্যের সরকারের কাছে আশা রাখি না, কিন্তু আমি রাজ্যের মানুষের কাছে আশা রাখি যে এই রাজ্যে যে স্লোগানটা বারবার দিচ্ছি, মমতা মাস্ট রিজাইন, সেটাকে এনরোস করুন। প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষে রূপান্তরিত হয়েছে। বিষাক্ত বৃক্ষ যখন হবে, সে বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে, এটা ভাবার কোনো কারণ নেই। বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে, তিক্ত হবে। এগুলো তো রোগের কতগুলো নমুনা। এই রোগ সারা বাংলাকে আক্রান্ত করেছে। দেখুন, একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, এই পৈশাচিক হত্যার তদন্তটা ইতিমধ্যেই তো হাত থেকে গেছে, সিবিআই দেখছে। এরপরেও যদি ফ্ল্যাগ দেখে গ্রেফতার করতে যায় পুলিশ, তারা তো হাইকোর্টই রেড ফ্ল্যাগ দেখিয়ে দেবে। সুতরাং পুলিশ কমিশনারের পক্ষে সত্যিই ওই পার্টির রং দেখা সম্ভব নয়। কিন্তু আমার দ্বন্দ্বটা লাগছে অন্য জায়গায়। সোশ্যাল মিডিয়া আর হাইকোর্টে পুলিশ আর রাজ্যের আইনজীবী হামলার বিবরণ দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে 7,000 হামলাকারী সেদিন হামলা চালিয়েছিল। এবার পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন কাউকে রেয়াত করা হবে না। তাহলে 7,000 মানুষকেই গ্রেফতার করা হবে নাকি? তাহলে কিন্তু ওই আজাদ হিন্দ ফৌজের পর একসাথে সব থেকে বড় বাহিনী গ্রেফতার হবে। 26,000 আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করেছিল 1945 সালে, লালকেল্লায় বিচার হয়েছিল। আর 7,000 লুম্পেনকে যদি কলকাতা পুলিশ ধরতে পারে তাহলে বিচার হবে হাইকোর্টে। কিন্তু 7,000 বিচারাধীন বন্দি রাখার মতো পরিকাঠামোই তো রাজ্যের নেই। ধরপাকড় চলছে, জনা 25 ইতিমধ্যেই গ্রেফতার হয়ে গেছে। যাদের ধরা হলো তাদের বিরুদ্ধে অভিযোগ কি? সরকারি সম্পত্তি ধ্বংস, সরকারি কর্মীকে কাজে বাধা, ভয় দেখানো, ইত্যাদি ইত্যাদি। এবার ইন্ডিভিজুয়ালি দেখলে প্রত্যেকের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ অপরাধ নয়। একসঙ্গে 7,000 লুম্পেন ভয় দেখাচ্ছে বা ভাঙচুর চালাচ্ছে, মানে সেদিন যা হয়েছিল আর কি, যেটাকে বলেছে পুলিশ। অপরাধের অভিঘাতটা একবার কল্পনা করে দেখুন তো। যারা ভাঙচুর চালিয়েছে তারা নিজেদের ইচ্ছে এসেছিল নাকি তাদের কেউ পাঠিয়েছিল? আমাদের ক্যামেরায় ওই ট্রাকে যাতায়াতের ছবি ধরা পড়েছে,
রাত 11:30 নাগাদ রাত দখলের কর্মসূচি শুরুর ডাক দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তো বিকেল থেকেই মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন। আরজি করে হামলা হয়েছে ঠিক রাত 12টা নাগাদ, কয়েক মিনিট আগে পিছিয়ে একটু হতে পারে এই আর কি। তার মানে ওই 7,000 লোক স্বতঃস্ফূর্তভাবে হামলা চালাতে আসেনি, তাদের নিয়ে আসা হয়েছিল। কিন্তু চিহ্নিত হামলাকারী সৌমিক দাস, তার কি দাবি জানেন? তিনি নাকি এমনি এমনি গিয়ে হাসপাতালে হামলা চালিয়েছেন। শুনে কীরকম একটা সেই একটা বিজ্ঞাপন হতো মনে আছে, আমি তো এমনি এমনি খাই, তার প্রায় সেরকম আর কি। এমনি এমনি গিয়ে নাকি কারোর হাসপাতালে হামলা চালাতে ইচ্ছে করলো। TV9 বাংলা ওই ফুটেজ দেখে, সেদিনের ঘটনার ফুটেজ দেখে সৌমিককে চিহ্নিত করে। এটাই তো পুলিশ বলেছিল করতে, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, তার ঠিকানায় গিয়ে তার প্রতিক্রিয়া নিয়েছি। তারপর সৌমিক নিজেই নাগেরবাজার থানায় গিয়ে ধরা দেন, তাকে লালবাজারে নিয়ে গেছে গুন্ডা দমন শাখা। এই সৌমিক পেশায় একজন জিম ট্রেনার, জানেন তো। আরও একটা পরিচয় আছে, দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর রাজু সেন শর্মার নাকি তিনি ভীষণ ঘনিষ্ঠ। তার মানে বিজেপির অ্যাটলিস্ট কেউ নন সৌমিক, এটা তো ধরে নিতে হবে। তবে তিনি তিরঙ্গা ঝান্ডাও তো ধরেননি, ডান্ডা ধরেছিলেন, এটাই তো সব থেকে বড় সত্যি। মিছিলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো না স্যার, কোনো কিচ্ছু শুনে আমি নিজে থেকে গেছিলাম। নিজের থেকে কি? তুমি তো ডক্টর নও। না, আমি সবাই যাচ্ছিলো বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল? সবাই যাচ্ছিল, আমার চেনার অনেক লোকজন কালকে মিছিলে গেছিল। তারপর যেখানে জিম করি সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। আচ্ছা, তোমার পরিচিত তারা জিম করে আমার সাথে। নাগের বাজার, কেউ কুন্ডুবাগান, এরকম সব নাগের বাজার এলাকা। কুন্ডুবাগান থেকে ধরা পড়েছে, শুনলাম বিকিদা বলে নাম, হয়তো শুনতে পারবেন নামটা, বিকিদা বলে, সেও আমাদের ওখানে জিম করে। তোমরা ঢুকলে কি করে? সবাই যখন ঢুকছিল আমরা তখন ঢুকে গেছি একসঙ্গে ভিতরে। পুলিশ যোগাযোগ করেছে তোমার সাথে? কালকে ফোন করেছিল, কালকে আমি নিমন্ত্রণের আগে গেছিলাম বলে আসতে পারিনি। একদম কারেক্ট আছে টেকনিক্যালি, মানে কি বলতে হবে পারফেক্ট আছে। এগুলো আইনের ক্ষেত্রে খুব কাজে লাগে, জানেন তো, কে বলছেন কি বলছেন। ওই জন্য যারা দুধে আইনজীবী তারা অনেক সময় তাদের সাক্ষ্য টাক্ষ্য যারা দিতে আসেন আর কি, বা যে অপরাধী, যার এগেনস্টে অভিযুক্ত, তাদের কি বলতে হবে সেগুলো আগের থেকে শিখিয়ে টিকিয়ে দেয়। এটা স্বতঃস্ফূর্ত হয় বললো, এ তো একদম ওই এমনি করে সব কিছু, এমনি বলেছে আর কি, সেভাবেই ধরতে হবে। দেখুন, লালবাজার সূত্রের খবর হচ্ছে হামলাকারীরা হাওড়া আর দমদম থেকে এসেছিল, এবং যাদের গ্রেফতার করা হচ্ছে তারা সকলেই বলছে নিছক কৌতূহলের বশে তারা পৌঁছেছিল। এবার সবাইকে ভাঙতে দেখে তাদেরও খুব ভাঙতে ইচ্ছে করেছে, তাই তারা হাত লাগিয়েছে। পুলিশেরও কি ধারণা জানেন, এটা একটা প্ল্যানিং। মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত, তিনিই তো এই কথাটা পরিষ্কার করে দিয়েছেন আমাদের সামনে। সবার ভাবনা চিন্তা এরকম কিনা জানি না, কিন্তু ওসি দেবাশিস দত্ত তার ওই স্পটে দাঁড়িয়ে কথাগুলো মনের মধ্যে ঢুকে বসে আছে। তিনি কি বলেছিলেন? হামলাকারীরা প্ল্যান করে এসছে, তারা ডাক্তারদের নাম করে করে খুঁজছিল, এবং প্রথমে মারো তারপর জ্বালাও, হিন্দিতে সেই স্লোগানটা দিচ্ছিল। তার মানে বাঙালি শ্রমিক গ্রেপ্তার হলেও অবাঙালি আরও কয়েকজন হামলাকারীও রয়েছে। উল্টোডাঙ্গা, হাওড়া, ফুলবাগান, লেকটাউন, বেলঘড়িয়া, বরানগর, জোড়াসাঁকো, চিতপুর, গোয়াবাগান, মানিকতলা, এই জায়গা থেকে হামলাকারীরা এসেছিল। এর থেকে কি প্রমাণিত হয়? কোনো নির্দিষ্ট একটা জায়গা, একটা পাড়া, একটা এলাকার থেকে এই জমায়েত হয়নি। এখানেই প্রশ্ন, বিভিন্ন এলাকার এই যুবকদের কে বা কারা ওই একটা জায়গায় নিয়ে জড়ো করলো ভাঙচুরের জন্য? সেদিন যারা রাস্তায় নেমেছিলেন, ওই আশেপাশের সবাইকে দেখেও যারা নেমেছিলেন, তারা তো প্রত্যেকে নিজের বাড়ির কাছাকাছি কোনো জায়গায় গিয়ে হাজির হয়েছিলেন। সেটাই তো স্বাভাবিক। কে পাড়ার ছেড়ে অন্য 10 মাইল দূরের একটা জায়গায় গিয়ে সেখানে গিয়ে হঠাৎ মনে হবে যে না, ওখানকার সমাবেশটা ভালো হবে, সব ছেড়ে এক জায়গায়। পুলিশের একটা সূত্র বলছে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারও ছিল এই দলে, এবং সব মিলিয়ে এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং ওয়েল অর্গানাইজড। এই দাবিটা জোরালো হয় কখন জানেন? যখন অভিযুক্তদের বাড়ির ঠিকানাগুলো দেখেন। এই ঠিকানা ধরে ধরে এই ছেলেদের ব্যাকগ্রাউন্ড চেক করলে কিছুটা অন্তত আন্দাজ পাওয়া যেতেই পারে
সুতোটা কোথায়, লাটাইটা কার হাতে, অর্থাৎ কে থাকতে পারে গোটা ঘটনার মাথায়। এবার দেখা যাক পুলিশ তাদের ধরতে পারে কিনা। আপাতত তাদের তো একটা কাজ কমে গেছে, ওই তিলোত্তমা ধর্ষণ এবং হত্যা রহস্য তাদের ভেদ করতে হচ্ছে না, ওটা এখন সিবিআইয়ের কাজ। তারা চ্যালেঞ্জ দিয়েও দিয়েছেন যে আমরা তো এখন ওই রোববার অবধি টার্গেট নিয়ে নিয়েছিলাম, এবার করে দেখাক, পাল্টা চ্যালেঞ্জ আর কি। টাইম লাইন, রোববারটা কোন রোববার, আমরা এরকম টাইম লাইন তো অনেক শুনেছি। যাই হোক, পুলিশের কয়েকজন আধিকারিক জানিয়েছেন এমনভাবে রাস্তা অবরোধ করা হয়েছিল যাতে কিছুতেই ঘটনাস্থলে পৌঁছানো না যায়। কোনো একটা সংগঠন ওখানে জমায়েত হওয়ার কথা জানিয়েছিল। এক্ষেত্রে এই সংগঠনের বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে এসেছিল। যারা গ্রেফতার হয়েছে তাদের বেশিরভাগই বিভিন্ন দোকানে কাজ করে। ব্যারিকেড ভাঙার সময় একটা রাজনৈতিক দলের লোকজন ছিল, কিন্তু তারা কেউ ভেতরে ওই ভাঙচুরের দিকে যেতে পারেনি। তার মানে যাদের গ্রেফতার হয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মোবাইল কল ডিটেলস চেক করা হচ্ছে। ওই এলাকায় 350টা অত্যন্ত শক্তিশালী ক্লোজ সার্কিট ক্যামেরা থাকার কথা। শক্তিশালী বলছি কেন, এগুলোর ক্ষমতা এমনই খুব অল্প আলোতেও পরিষ্কার ছবি ওঠে। অপরাধীদের কারোরও মুখ ঢাকা ছিল না, ফলে মুখের খুব স্পষ্ট ছবি ওঠার কথা। আশা করি 7000 বিরাট সংখ্যা, এতটা লাগবে না। বেশ কয়েকজনকে পুলিশ অন্তত গ্রেফতার করে ফেলতে পারবে, করেও ফেলেছে বেশ কয়েকজনকে। এবার হামলার মোটিভ বা উদ্দেশ্য সেটা এখনও খুব স্পষ্ট হয়নি। ওই তো শুনলেন, এমনি এমনি দেখে দেখে ইচ্ছে করেছে, দেখে দেখে যে কাউকে মারতে ইচ্ছে করতে পারে, এরকম সরকারি সম্পত্তি, তাও হাসপাতাল, সেখানে ঢুকে এরকমভাবে ভাঙচুর করতে ইচ্ছে করে এবং একদম নির্দিষ্টভাবে গিয়ে আন্দোলনকারীদের মঞ্চ ভাঙতে পারে বা কোনো একটা নির্দিষ্ট তলায় দৌড়তে পারে বা ওই পুলিশ কর্তার কথা অনুযায়ী, ওসির কথা অনুযায়ী সুনির্দিষ্টভাবে ডাক্তারদের খুঁজতে পারে মারধর করার জন্য। কত কিছুই তো অজানা ছিল, জানছি। দেখুন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সব সন্দেহের নিরসন করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন ওই সেমিনার রুম ভাঙচুর করতেই হামলাকারীরা এসেছিল, কিন্তু 3rd ফ্লোর আর 3 তলার তফাৎ বুঝতে পারেনি, সেই জন্য ENT বিভাগে হামলা চালিয়ে চলে গেছিল তারা। এরপর আর কোনো সমস্যা থাকার কথা না। হামলার দিন আমরাও তো এই আশঙ্কাটাই করেছিলাম, তলা গুলিয়ে ফেলেনি তো। এবার 7000 লোককেও নিশ্চয়ই খুঁজে বার করতে খুব একটা সমস্যা হবে না। যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন। এরা 2-1জন CPM এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা CPM এর ছেলেরা করেছে, দেখানোর জন্য করা হয়েছে। কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়াল বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। গেছিলেন তো আর্জি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ফ্লোরটা একটু বদলে গেছিল। আপনি 3rd ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় 2nd ফ্লোরে চলে গেছিলেন। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বললো বলতে পারছি না, 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি আর CPM এর বন্ধুরা, যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন। দুটো জিনিসটা একটুখানি আবার আমাদের ধন্দে ফেলে দিচ্ছে। যারা এমনি এমনি চলে এসেছিল বলছে, তারা আবার নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য কেন ওই তলার খোঁজ করবে, সেমিনার রুমের খোঁজ করবে? নাকি সেমিনার রুমটা সবাই দেখাচ্ছেন? আসল কথাটা সুখেন্দু শেখর রায় বলে দিয়েছেন, ঘটেছে অন্য কোথাও, নিয়ে এসে ফেলা হয়েছে ওখানে। জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কে বলছেন কি, কিছু জানি না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার খুনির ফাঁসির দাবিতে কলকাতায় পদযাত্রা করেছেন, সঙ্গে ছিলেন বাকিরা, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো সাংসদরা। এবার শীতকালীন অধিবেশনে তো তাদেরই সংসদে বিদ্রূপের মুখে পড়তে হবে। জুন, রচনা, সায়নী ছবিটা তখন দেখাতে পারবেন। বিচারের দাবিতে তারা পথে নেমেছিলেন। এইবার এই পদযাত্রাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন।
খুন হয়েছেন একজন ডাক্তার, আরজি করের নিরাপত্তার বিষয়টা সেটা পুলিশ মন্ত্রীর পার্ট, আর হাসপাতালের ডাক্তারদের দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর। তাহলে ফাঁসির দাবি সিবিআইয়ের কাছে কেন? পুলিশ মন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রী বিচার চান, কিংবা দুজনে বিচার চাইতে যান মুখ্যমন্ত্রীর কাছে? ঘটনাচক্রে তিনজনই একই ব্যক্তি, কার দিকে তাকাবো? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিরোধীদের তাকানো নাকি ভালো নয়, তারা আসলে লক্ষ্মীর ভাণ্ডারের দিকে নাকি কুদৃষ্টি দিচ্ছে। নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি। আপনার তো মেয়েটিকে সমবেদনা জানানোর থেকেও, পরিবারকে সমবেদনা জানানোর থেকেও আপনার হিংসা লক্ষ্মীর ভাণ্ডারের ওপর। বিজেপি আমায় নকল করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু নিজেদের দিকে দৃষ্টি দিন, নিজেদের ক্ষতগুলো আগে সারান। লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে কিন্তু লক্ষ্মীর নিরাপত্তা নেই। তিলোত্তমার মৃত্যুর দিন থেকেই তো সোশ্যাল মিডিয়ায় এই প্রচারটা শুরু হয়েছিল, আর তারপর রাত দখলের অভাবনীয় কর্মসূচি, যার পুরোভাগেও তো মহিলারাই ছিলেন, লক্ষ্মীরা। তাই বোঝা যাচ্ছে না, জানেন তো, চোরেরা লক্ষ্মী ছিনিয়ে নেওয়ার জন্য বিশ্বদৃষ্টি দিচ্ছে নাকি গৃহস্থ লক্ষ্মীহারা হওয়ার ভয়ে উতলা হচ্ছে। সকলেই তো জানেন লক্ষ্মী ভীষণ চঞ্চল, তার মতোই তো চঞ্চল মানুষের সমর্থনও। ওটা হাতে মুঠোয় ধরা হচ্ছে ইয়ের মতো, বালির মতো, আলতো করে ধরে রাখলে থাকবে, যত মুঠো করে চেপে ধরতে যাবেন পিছলে চারপাশ থেকে বেরিয়ে যাবে।